বিভিন্ন দেশে আমাদের পাসপোর্ট সম্পর্কে যে ধারণা, এ ধারণাটা ভালো না। এরকম অনেক দেখেছি। গেলাম ট্যুরিস্ট ভিসাতে, গিয়ে আমি বললাম রাজনৈতিক আশ্রয়ে। আসলে উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান করা। আমেরিকান গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স বলতেছে বাংলাদেশিদের মধ্যে যারা গ্রিন কার্ডে গেছে 56% মানুষ আমেরিকান সোশ্যাল সিকিউরিটির তো টাকার উপরে নির্ভরশীল। তার বাংলাদেশে হয়তো বা অনেকগুলো ফ্ল্যাট আছে, ওইখানেও কয়েকটা বাড়ি কিনেছে এবং বেকার ভাতা নেয়, শুধু তার জন্য না, তার শ্বশুর শাশুড়ি বাবা মা সবার জন্য। কিন্তু বাংলাদেশ সরকার কি করবে? ভারতকে তো ব্যান করেনি, কারণ ওদের মধ্যে একটা বড় অংশ ট্যাক্স দেয়। কারণ আমি যতই কূটনৈতিক হিসাবে যতই বড়ই নেগোসিয়েশন করি না, আমার যদি দুর্বলতা থাকে এই ধরনের, তো নেগোসিয়েশনের ফলাফল কিন্তু আগেই জানা হয়ে যাবে যে আসলে এটা হবে না। ধরেন আপনি ভারতে যদি টোটাল প্রবাসী ভারতীয় কাজ করে বিদেশে দেখেন 18 মিলিয়ন, আয় কত? প্রায় 120 বিলিয়ন। আমাদের 15 মিলিয়ন, 23 থেকে 25 বিলিয়ন। এটা অনেক বড় পার্থক্য। তার মানে ভারত পাঠিয়েছে আইটি সেক্টরে, টেকনোলজি সেক্টরে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, স্টেমে, আর আমরা সেটা নিতে পারিনি। টার্সিয়ারি এডুকেশনে ব্যয় করছেন বা ইউনিভার্সিটিগুলোকে চালাচ্ছেন, আপনি নিজেই জানেন না আপনার লেবার মার্কেটে কতগুলো ইঞ্জিনিয়ার দরকার, কোন বিষয়ে দরকার। ইউনিভার্সিটিগুলোতে হাতিপালা হচ্ছে, এলো হাতি। একটা টিচারের 5টা করে কোর্স দেয় একটা সেমিস্টারে। এটা তো পশ্চিমে কল্পনা করা যায়, ভারতে কল্পনা করা যায় না। তো ওই শিক্ষক গবেষণা কখন করবে? গবেষণা যদি না করে শিক্ষা ইউনিভার্সিটি রাখার কি দরকার? আমাদের ইউনিভার্সিটি রাখার দরকার নাই ভাই, আমি শুধুমাত্র ডিগ্রি কোর্স চালু করি। মানে আমরা সবসময় চিন্তা করি ইনভেস্টমেন্ট, কিন্তু এফডিআই পেতে গেলে আমার স্কিল ম্যান পাওয়ার লাগবে। ইনভেস্টরদের একই কোয়েশ্চেন, যদি আমি XYZ দেশ থেকে লোক আনতে হয় তোমাদের দেশে, কেন আমি ইন্ডাস্ট্রি দিব? খুবই লজ্জিত হয়েছি। বাংলাদেশের 54-55 বছর হয়েছে, কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনো ব্যাচেলার্স ডিগ্রিকে অফার করে না। তো সেটাকে সফল করতে গেলে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, দুটো সেক্টরকে একসঙ্গে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আপনি দীর্ঘ 15 বছর আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে অ্যাক্টিভলি ইনভলভ, এবং আপনি গত প্রায় 5 বছর আপনি জার্মানিতে ছিলেন, বাংলাদেশ দূতাবাসে খুবই সিনিয়র পজিশনে। বাংলাদেশি পাসপোর্টের অবস্থা ভাই এত খারাপ কেন? যেই দেশে যাই বাংলাদেশি পাসপোর্টের দেখলেই এয়ারপোর্টে হেনস্থা হইতে হয়, অথবা মানুষজন পছন্দ করে না। শুধু হয়তো আফ্রিকার দেশগুলো ডিফারেন্ট, বাট বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমাদের যে যাত্রীরা বাংলাদেশিরা, এদের মধ্যে অনেকে খুবই শিক্ষিত, অনেকে খুবই আপনার অভিজ্ঞ, কিন্তু কেন তারা বাংলাদেশের পাসপোর্টের জন্য পদে পদে হেনস্থার শিকার হবে? কেন আমাদের পাসপোর্ট এত দুর্বল অথবা এত নগণ্য হিসেবে বিবেচিত হবে? না, আপনার এই প্রশ্নটা আমারও ছিল এক সময়, যখন আমিও সরকারি চাকরিতে যোগদান না করি। আমিও ভাবতাম যে কেন এত দুর্বল। কিন্তু যদি আমি চিন্তা করতে চাই, এটা আমাদের সবারই ব্যর্থতা। আমরা অনেক সময় সরকারকে সমালোচনা করি, মনে করি সরকারই সব করবে, কিন্তু আমরা কি একবারই কি প্রশ্ন করেছি নিজেদেরকে যে আমরা যখন বাংলাদেশিরা বিদেশে যাচ্ছি, বাংলাদেশকে কতটুকু আমরা প্রতিনিধিত্ব করার জন্য চেষ্টা করছি? এখন আমরা যদি বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ে চাই, গেলাম ট্যুরিস্ট ভিসাতে, গিয়ে আমি বললাম রাজনৈতিক আশ্রয়ে দরকার। গেলাম ট্যুরিস্ট ভিসাতে, এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান করা বা পালিয়ে যাওয়া, বা ট্যুরিস্ট ভিসার রুল ভঙ্গ করে কাজ করা। তো আমি মনে করি যে বাংলাদেশিরা আমরা সামষ্টিকভাবে প্রত্যেকেই তো আমরা দেশের পতাকাকে ধারণ করি, প্রত্যেকেই আমরা অ্যাম্বাসেডর। আমি যেমন কূটনৈতিক, যে কোনো বাংলাদেশি যখন দেশের সীমানা অতিক্রম করবে, তখন সেও কিন্তু বাংলাদেশকেই তুলে ধরবে। তো আমাদের প্রত্যেকেই যদি আমরা সচেতন থাকি যে আমরা বিদেশে যাচ্ছি, আমরা এমন কিছু করব না যেটাতে সম্মান আমাদের নষ্ট হয়। যেমন উদাহরণস্বরূপ, এখন যে US ভিসা পলিসি দিয়েছে, $10,000 মতো একটা বন্ড দিতে হবে, এটা তো একদিনে হয়নি। এটা স্ট্যাটিস্টিক্যালি দেখেছে যে বাংলাদেশিদের মধ্যে একটা বড় অংশ গিয়ে হয়তো বা ভিসা রুল ভঙ্গ করছে। সব দেশের জন্য দেয়নি, আমাদের সাউথ এশিয়াতেও দেখবেন যে খুব বেশি দেশের জন্য সেটা প্রযোজ্য না। তো এটা সরকারকে যদি কেউ গালি দেয়, সরকারকে বলে না সরকার কি করছে, সরকার তো পাসপোর্টটাকে শক্তিশালী করে নাই। কিন্তু আমাদের দেশে যে গণতন্ত্রের যে যাত্রা ছিল 90 পরবর্তী, আমরা যদি চিন্তা করে দেখি গত 15 বছরে যেভাবে যাত্রাটা ব্যাহত হয়েছে, অনেক মানুষকে কিন্তু দেশ ত্যাগ করতে হয়েছে সঙ্গত কারণেই। আবার কিছু সংখ্যক মানুষ জাস্ট অর্থনৈতিক কারণে সমুদ্র পাড়ি দিয়ে অবৈধ পথে দেশ ত্যাগ করেছে। তারপরও আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের অনেক মানুষ আছে বিদেশে গিয়ে পাসপোর্ট ফেলে দেয়, নতুন নাম নেয়, বয়স কমায়। তো সবকিছু মিলিয়ে আমাদের সম্পর্কে বিভিন্ন দেশে আমাদের পাসপোর্ট সম্পর্কে যে ধারণা, এ ধারণাটা ভালো না। তাই আমি মনে করি আমরা সাধারণ মানুষ এবং সরকার, যদি সাধারণ মানুষ সরকারের প্রতিনিধি মনে করে নিজেকে যে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, এই ধরনের ধারণা যদি ধারণ করে, তো আমি বিশ্বাস করি আগামী 5 থেকে 10 বছরে আমাদের পাসপোর্টের মান অনেক উন্নয়ন হবে। আর আসার খবর হচ্ছে যে 2024 সালে হাসিনা সরকারের পতনের পরে ইউরোপিয়ান ইউনিয়ন তো আমাদেরকে নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করেছে। তো এর ফলে অ্যাজাইলাম সিকারের সংখ্যা অনেক কমে যাবে ইউরোপিয়ান ইউনিয়নে বিশেষ করে। আর নর্থ আমেরিকাতে তো যথেষ্ট
কঠিন হয়ে গেছে এখন পরিস্থিতি। তো সব দিক থেকে কিন্তু আমাদের জন্য ওই অবৈধ পথে বিদেশ যাওয়া বা এক উদ্দেশ্য নিয়ে গিয়ে আরেক উদ্দেশ্য কাজ করা সেটা কমে যাবে। অ্যাসাইলাম সিকার সংখ্যা কমে গেলে তখন আমি মনে করি যে পাসপোর্টের মান উন্নয়নও আমরা পদক্ষেপ সরকারের পক্ষ থেকেও দেখতে পারবো এবং সত্যিকার অর্থেই আমাদের পাসপোর্টের মান আরো উপরের দিকে যাবে। ইউরোপ এবং আমেরিকাতে আমি দুইটা মহাদেশে আমি দেখেছি, আপনি তো ইউরোপে অনেক বছর ছিলেনও, প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশি। এত অবৈধ বাংলাদেশি হইল কেমনে? মানে ওরাই বা অ্যালাউ করলো কেন, আর আমরাই বা অবৈধ হইলাম কেন? কারণ কেউ তো আসলে আদর্শগতভাবে অবৈধ হইতে চাওয়ার কথা না। এবং খুব ভালো হয় আপনি যদি ছোট করে আমাদেরকে একটু বলেন বৈধ আর অবৈধ বলতে আসলে কি বোঝায়, কারণ অনেকের কাছে এটা কনফিউশন আছে যে আমি বৈধ হইলাম কেমনে আর অবৈধ হইলাম কেমনে। আর এত বিশাল সংখ্যক ইউরোপ এবং আমেরিকায় যে অবৈধ, বিকজ ডেফিনেটলি যেই দেশের অবৈধ পপুলেশন যত বেশি ওই দেশের কাছে তখন স্বাভাবিকভাবে মনে হবে যে এই লোকগুলা ঝামেলা। সো যদি এখন লেটসে আমেরিকাতে বিশাল সংখ্যক অবৈধ বাংলাদেশি থাকে, তখন আমেরিকানদের কাছে বাংলাদেশিদের ব্যাপারে ধারণাটা নেতিবাচক হওয়াটাই স্বাভাবিক। এত অবৈধ হইল কেমনে? তারা অ্যালাউ করলো কেন? আমরা কি না বুঝে করলাম নাকি দালালের খপ্পরে পড়লো? আসলে ঘটনাটা কি? না, এটা সংক্ষেপে বলাটা কঠিন, কিন্তু আমি যদি কারণ করি, আমাদের যে শিক্ষার মান এবং অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক যে অবস্থা বিদ্যমান ছিল, এই তিনটা মূল কারণ আমি মনে করি। এখন শিক্ষার মান যদি ধরেন মানে অতি নিম্নমানের হয়, যেটা কর্মমুখী শিক্ষার কোনো সম্পর্ক নাই জীবনের সঙ্গে, আপনি যেই বিষয়ে পড়াশোনা করতেছেন ওই বিষয়ে চাকরি নেই, এবং আপনি যে সংখ্যক গ্র্যাজুয়েট তৈরি করতেছেন সেই গ্র্যাজুয়েটগুলো আপনার দেশের অর্থনীতিতে খুব বেশি ভূমিকা রাখতে পারছে না। এখন অবৈধ যে বাংলাদেশিগুলো আছে ইউরোপে বা আমেরিকাতে, এখন ওদের তো হিউম্যান রাইটস একটা ইস্যু আছে। ধরেন কোনো একটা বাংলাদেশি কোনোভাবেই অবৈধ পথে যদি ইউরোপিয়ান ইউনিয়নে পৌঁছে বলে বাংলাদেশে তো আমি নিরাপদ বোধ করছি না, বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নাই, ধরেন বাংলাদেশে অন্য ধর্মের মানুষের প্রতি নির্যাতন হয়, ধরেন এ ধরনের কথা তো বলে, বা কেউ বলে আমি তো LGBTQI গোত্রের, বাংলাদেশের নিরাপদ না। তো বিভিন্ন উপায় কিন্তু মানুষ খুঁজে বের করে, এবং অনেকে আছে নিজের নামে কেসও দাখিল করায় থানাতে যে আমি যদি বাংলাদেশে যাই তা আমাকে তো ধরে রাখবে। আমি মানে এটা তারা জেনে না জেনে সরকারকে বিব্রত করে। অনেক ক্ষেত্রেই সত্য হয় এবং অধিকাংশ ক্ষেত্রে আমি মনে করি তারা যেসব কারণ দেখায় সেটা হয়তো বা পুরোপুরি সত্য না। তো অবৈধ জনগোষ্ঠী যারা গিয়েছে এতদিন ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকাতে, তাদের জন্য ভবিষ্যৎটা কিন্তু অতটা সহজ হবে না। যে অবৈধ হিসাবে আমি গেলাম বিভিন্ন পথ অতিক্রম করে, তো আমি কয়েকদিন পরে মনে হয় বৈধ হয়ে যাব, দেখাবো যে আমার তো মানবিকতার কারণে তোমরা আমাকে যদি থাকতে না দাও, ফেরত পাঠিয়ে দাও, তাহলে আমি বিপদে পড়ে যাব, আমাকে মেরে ফেলবে, আমি পারসিকিউশনের শিকার হব। সেটা দিনকে দিন খুব কঠিন হয়ে যাবে মানে গ্লোবালি। আর বৈধ জনসংখ্যার যেটা কথাটা বলছেন, তো একটা অংশ তো আছে যারা ওয়ার্ক ভিসা নিয়ে যায় বিভিন্ন দেশে। আপনি যেহেতু পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপ এবং নর্থ আমেরিকার কথা বলছেন, তো আমাদের একটা বড় জনগোষ্ঠী তো সেখানে গিয়েছে স্টুডেন্ট ভিসাতে পড়তে, তারা শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে প্রবেশ করতে পেরেছে ইউতে অথবা নর্থ আমেরিকাতে। আরেকটা অংশ ইমিগ্রেশন ভিসা নিয়ে গিয়েছেন, অস্ট্রেলিয়াতে অনেকটা বড় অংশ গেছে স্কিল্ড ইমিগ্রেশন ভিসা ক্যাটাগরিতে। এখন জার্মানি ওপেন করছে অপরচুনিটি কার্ড, অনেকে বৈধ প্রক্রিয়াতেই যাচ্ছে, কাজ নিয়েই যাচ্ছে, কাজ খোঁজার জন্য যাচ্ছে। ঠিক তেমনি আমেরিকাতে অনেকে H1B-তে গেছেন, EB2 EB3-তে গেছেন। তো এগুলো সব বৈধ কর্ম নিয়ে বা কর্ম খোঁজার জন্য বিদেশে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা আমি বলবো যে আমেরিকাতে যাওয়া বা নর্থ আমেরিকাতে যাওয়ার প্রক্রিয়া, সেটা অবশ্য মিডল ইস্টের যারা যায় এদের বড় অংশই আমি বলবো বৈধ প্রক্রিয়াতেই যায়, কিন্তু সেটার জবের ক্যাটাগরিটা খুব বেশি সংখ্যক হোয়াইট কলার হয় না, ব্লু কলার হয়। তো যেহেতু আমাদের দেশের শিক্ষার মান খারাপ, একটা বড় সংখ্যক মানুষ চিন্তা করে আমি তো ইউরোপে বা আমেরিকাতে বৈধ প্রক্রিয়ায় যেতে পারবো না, কাজে আমাকে কি করতে হবে, আমাকে অবৈধ পথে যেতে হবে। মানে এটা একটা বড় আমাদের জন্য, সরকারের জন্য একটা বড় বিব্রতকর অবস্থা। আপনার কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিতে পারছে কিনা, বা উন্নত দেশগুলোতে লোক পাঠানোর ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারে, বা আসলে আমাদের কতটুকু সুযোগ আছে। তো সেটার উত্তর হিসেবে আমি বলবো বাংলাদেশে আমরা আশা করি সরকার সবকিছু করবে। এটা আসলে মানে অতটা আমি মনে করি বিবেচনাপ্রসূত না। আপনি যদি ভারতের কথা চিন্তা করেন, ভারতের সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপে অনেক গুরুত্ব দেয়। উদাহরণস্বরূপ ভারতে একটা সেন্টার আছে, ন্যাশনাল স্কিল
ডেভেলপমেন্ট কোঅপারেশন, যেখানে 51% ইকুইটি হচ্ছে প্রাইভেট সেক্টরের আর 49% হচ্ছে সরকারের, ইউনিয়ন গভর্নমেন্টের। এখন এই ধরনের এন্টিটিতে সুবিধাটা কি? এই ধরনের এন্টিটিতে সুবিধা হচ্ছে ইন্ডাস্ট্রির নিড কি আছে, ভবিষ্যৎ নিড বা প্রয়োজন কি হতে পারে, বা বহির্বিশ্বে কী ধরনের স্কিলের প্রয়োজন আছে, এবং দেশে ইনভেস্টমেন্টের জন্য বা দেশে ইন্ডাস্ট্রির বিকাশের জন্য কি করা উচিত, সেটা তো আসলে ইন্ডাস্ট্রি বলতে পারে। কিন্তু বাংলাদেশে মানে দুর্ভাগ্যজনকভাবে আমরা সব কিছু সরকারের হাতে, আমি নিজে সরকারি কর্মকর্তা, কিন্তু আমার কাছে এটা বলতেই হবে যে সব কিছু সরকারের হাতে রাখাটা সবসময় ঠিক না। বাংলাদেশ যদি সত্যিই ডেমোগ্রাফিক বা পপুলেশনের ডিভিডেন্ড নিতে চায়, তাহলে আমি বলবো যে সরকারের উচিত প্র্যাগম্যাটিক একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা, ভারতের মতো করে বা ফিলিপিনের মতো করে। আমি বলবো যে ফিলিপিন এবং ভারত দুটোই, ওরা শুধুমাত্র প্রাইভেট কর্পোরেশনগুলোর সঙ্গে বা এন্টিটিগুলোর সঙ্গে যে চুক্তি করে তা না, বরং তাদের এই ফ্রেমওয়ার্কও আছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বা যারা বিদেশে তাদের লোক দরকার হয়, যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা হেলথ কেয়ার কোম্পানি, তাদের কাছ থেকেও তারা ফান্ড পায়। কিন্তু ভারতে ধরেন 2% সিএসআর ফান্ড সরকার ব্যয়, সরকার কর্পোরেশনগুলো থেকে পাচ্ছে, প্রাইভেট এন্টিটিগুলোর কাছ থেকে। কিন্তু বাংলাদেশে কি আমরা সেটা পাচ্ছি না। আমরা আরেকটা বড় আমাদের সমস্যা হচ্ছে, আমরা জেনারেল এডুকেশনে যে পরিমাণ গুরুত্ব দিচ্ছি, সেই পরিমাণ গুরুত্ব কিন্তু টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনে দিতে পারছি না। আপনি কিছু জিনিস চিন্তা করে দেখেন, জার্মানির কথা যদি আমরা চিন্তা করি, যে পরিমাণ ছেলে মেয়ে স্কুলে 8 পাশ করে, তাদের সবাই কিন্তু ইউনিভার্সিটি স্ট্রিমে যায় না। একটা বড় অংশ যায় টেকনিক্যাল ভোকেশনাল স্ট্রিমে, একটা ছোট্ট অংশ যায় ইউনিভার্সিটি স্ট্রিমে। হ্যাঁ, আমাদের একটা মানসিক একটা প্রতিবন্ধকতা আছে যে আসলে মনে করি যে ইউনিভার্সিটিতে না গেলে মনে হয় আমার ছেলে বা মেয়েটার সমাজে মনে হয় কোনো উন্নয়ন হলো না, বা সমাজে কতটুকু সে সমাজে সবার সঙ্গে বসতে পারবে। কিন্তু এই মানসিকতা থেকে আমাদেরকে বের হতে হবে। আর বের হওয়ার জন্য দরকার সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর একটা সমন্বয়কৃত উদ্যোগ এবং ফান্ড। এখন বাংলাদেশের এমন ধরেন 2% জিডিপিতে অ্যালোকেশন সরকার এই বছর অর্থ বছরে দিচ্ছে, সেটা ক্রমান্বয়ে 5% পর্যন্ত গিয়ে সরকারের সিদ্ধান্ত আছে যে 5% সেটা করবে ক্রমান্বয়ে। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি যে এই যে 1.23 থেকে 2%-এ আমরা গেলাম এই অর্থ বছরে, এই অর্থটাকে আমরা কতটুকু খরচ করতে পারবো, এই অর্থের কত অংশ আমি টিভেট সিস্টেমে দিব। আর টিভেট সিস্টেমে যদি আমরা না দেই, আমি বলতে পারি আমার নিজস্ব মানে উদাহরণই আছে। আমি মেক্সিকোতে এক বড় জার্মান কোম্পানি, যারা গাড়ির অটোমোবিল সেক্টরে, জার্মান ভাষায় অটোমোবিলই আমরা বলি, অটোমোবাইল সেক্টরে যারা পার্টস বানায়, গাড়ির ভিতরে এমবেডেড ইলেকট্রনিক সিস্টেম বানায় এবং তারা অন্যান্য কাজও করে, আমি নাম বলতে চাচ্ছি না। তাদের সঙ্গে কথা হলো যে তোমরা জার্মান কোম্পানি বাংলাদেশে কেন ইনভেস্ট করছো না, মেক্সিকোতে ইনভেস্ট করছো? মেক্সিকোতে তো জার্মান বড় বড় ব্র্যান্ডের মোটামুটি সবগুলোই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে। ওরা আমাকে জিজ্ঞেস করেছে, তোমার কি আসলে কয়জন ব্যাচেলর তোমার ইঞ্জিনিয়ার আছে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অটোমোবাইল, তুমি কতগুলো তোমার টেকনিশিয়ান বছরে বের হয়? আমি কিন্তু মানে খুবই লজ্জিত হয়েছি। বাংলাদেশের 54-55 বছর হয়েছে, কিন্তু অটোমোবিল ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনো ব্যাচেলার্স ডিগ্রিকে অফার করে না। মাস্টার্স লেভেলে বুয়েট অফার করে, অন্যান্য কিছু ইউনিভার্সিটি অফার করে, কিন্তু আমাদের কোনো আসলে গ্র্যাজুয়েট নাই। এখন যখন আপনার টিভেট সেক্টরটা দুর্বল হবে, তখন কিন্তু আপনি ইনভেস্টমেন্টও পাবেন না। ইনভেস্টমেন্ট না পেলে দেশের ইকোনমি তো আগাবে না, এমপ্লয়মেন্ট জেনারেট করবে না। ভারতের কথা যদি আবারও ফেরত আসি, ভারত ইউএইর সঙ্গে, সৌদি আরবের সঙ্গে, অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি সাইন করেছে। চুক্তি সাইন করার মাধ্যমে তারা তাদের যে ডিগ্রিগুলো, যেন এটা কম্পিটেন্সি বা ওইটা ওইখানে গিয়ে সেটা ইকুইভ্যালেন্ট হয়, সেটা কিন্তু তারা করতে পেরেছে। আমাদের ক্ষেত্রে আমাদের যে ডিগ্রির মান, সে ধরেন উদাহরণস্বরূপ আমাদের ইভি যে ইন্ডাস্ট্রিটা আছে যেটা গ্রোয়িং, আমাদের কনস্ট্রাকশন সাইট আছে, আমাদের সিএনসি মেশিনের যে টেকনিশিয়ান দরকার, তাছাড়াও আমাদের রিনিউয়েবল এনার্জি সেক্টর যেখানে গ্লোবালি টেকনিশিয়ান দরকার। আসলে কি আমাদের বাংলাদেশেই কি সে পরিমাণ টেকনিশিয়ান আছে? আমি আমার এক জার্মান বন্ধু, যে ঢাকায় তার রিনিউয়েবল এনার্জি সেক্টরে ব্যবসা আছে, তার সঙ্গে কথা বলতেছিলাম যে তোমার গ্রোথের জন্য তোমার প্রতিবন্ধকতা কোথায়। ও যেমন আমাদের পলিসির কথা বললো, কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ও বললো, ধরো পলিসি যদি আমাকে অ্যালাউ করে রিনিউয়েবল ইন্ডাস্ট্রি সেক্টরে আরও এক্সপ্যান্ড করতে, কিন্তু আমার কিন্তু লোক নাই। লোক না থাকলে আমি কিভাবে রুফটপ সোলার বসাবো, বা আমি রিনিউয়েবল, তুমি যদি ইভি প্ল্যান্ট বলো, ইভি স্টেশন বলো, আমি যদি ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট নিয়েও কাজ করি, আমার লোক দরকার, সে লোক তো আমার নাই। তো আমি বলবো যে আমাদের এখন সময় এসেছে যে টিভেট সিস্টেমে
ইনভেস্ট করার। এবং আমি যদি চায়নার এটা দেখি, চায়না 15-20% এডুকেশন সেক্টরের বাজেট টিভেট সেক্টরে করে, এবং ওদের ডুয়েল এডুকেশন সিস্টেম যেটা জার্মানিতে আছে, যে একটা ছেলে বা মেয়ে 2 দিন ক্লাস করবে, 2 দিন ক্লাস করবে, 3 দিন কাজ করবে এবং বেতনও পাবে। আমার যে অর্থনৈতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা, সেটা কিন্তু আমাদের যে সরকার সিএসআর ফান্ড বলেন এবং সরকার যদি ফান্ড জেনারেট করে প্রাইভেট সেক্টরের সঙ্গে, তাহলে কিন্তু এটা সম্ভব। যে ছেলেমেয়েগুলো ঝরে যাচ্ছে, যেগুলো আমি গ্রেড 8-এর পরে তারা হাই স্কুল যাবে না, বা তাদের সেই আগ্রহও নাই, আমরা কিন্তু সেই ছেলে মেয়েগুলোকে যদি বেতন দিতে পারতাম, যাদের দারিদ্র অবস্থা আছে, সবচেয়ে বাবা মার তো সে সামর্থ্য নাই আমি এসএসসি দেওয়াবো বা এইচএসসি দেওয়াবো, তো সেই শ্রেণীটা কিন্তু আমরা অবশ্যই আকর্ষণ করতে পারতাম যদি সরকার প্রত্যেকটা থানা লেভেলে এবং ইউনিয়ন পরিষদ লেভেলে ঠিক আমাদের টেকনিক্যাল ট্রেনিং, আমাদের কারিকুলামটা, আমাদের টিভেট মানে জেনারেল স্কুলের সঙ্গে একটা অংশ টিভেটও থাকতো, যেটা আমাদের উচিত প্রাইভেট সেক্টরের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা। ভারতের কথা আবারও আসতেছি, ভারত কিন্তু এমন একটা স্টিম চালু করেছে, যেহেতু সামাজিক একটা আমাদের প্রতিবন্ধকতা আছে, যে ভোকেশনাল এডুকেশনে পড়লে ছেলে মেয়েটা কতটুকু সামাজিকভাবে গ্রহণযোগ্য হবে, আসলে মানুষ কি বলবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা টেকনিশিয়ান। ভারত যেটা করেছে, টেকনিক্যাল স্কুলগুলোর যে ক্রেডিট আছে, ভোকেশনাল সেন্টারগুলো, সেই ক্রেডিটগুলো কিন্তু ইউনিভার্সিটি স্ট্রিমে তারা ভবিষ্যতে সেই ক্রেডিটগুলো ট্রান্সফার করতে পারে, যেন বিএসসি ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তারা অর্জন করতে পারে। তো আমরা যদি সেই সুযোগটা রাখি, তাহলে কিন্তু সামাজিক যে মানসিক প্রতিবন্ধকতা, সেটাও আমরা অতিক্রম করতে পারবো। আর আমি সর্বোপরি বলবো, সরকারের একটা চমৎকার উদ্যোগ হয়েছে ভাষা সংক্রান্ত বিষয়, যে সরকার 3য় ভাষা শেখার জন্য জোর দিচ্ছে। কিন্তু আমার সেখানে একই প্রশ্ন, যেহেতু 1.2 বা 3 থেকে 2% জিডিপি অ্যালোকেশন হয়েছে, তো আমাদের যে অতিরিক্ত টাকা বরাদ্দ হচ্ছে, সেটা যদি আমরা ট্রেনিং অফ দ্য ট্রেনার্সে ব্যয় করি না, আমরা আরবি ভাষায় এতগুলো শিক্ষক তৈরি করব, আমরা জার্মান ভাষায় এতগুলো শিক্ষক, এতগুলো চাইনিজ ভাষাতে, এতগুলো স্প্যানিশ ভাষাতে, জাপানিজ ভাষাতে, আমাদের কিন্তু দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শিক্ষক তৈরিতে আগ্রহী না। ঠিক একই রকমভাবে জেনারেল এডুকেশনের ক্ষেত্রেও প্রযোজ্য, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের শিক্ষক কিন্তু নয়। পুরো বাংলাদেশে আমাদের শিক্ষক দরকার, এবং শিক্ষকদের জন্য আমাদের কোয়ালিটি ট্রেনিং দরকার। আমি আশাবাদী, যেহেতু সরকার বলছে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে এবং 3য় ভাষার ব্যাপারে সরকারের যথেষ্ট উদ্যোগ আছে, আমি মনে করি ভাষার ব্যাপারে সরকার, আমি নিজে গোথা ইনস্টিটিউটের সঙ্গে আমি কথা বলেছি, বারবারই ওদের সঙ্গে বসেছি। ওদের যে বাংলাদেশে যে প্রতিবন্ধকতাটা, জার্মান ভাষা পরীক্ষা নেওয়া বা জার্মান ভাষা শিক্ষার্থী সংখ্যা বাড়ানোর মূল বিষয় হচ্ছে ওদের কোয়ালিফাইড ট্রেনার নাই। তো আমি মনে করি সরকারের যে উদ্যোগ, সরকার লোন দিচ্ছে স্টুডেন্টদেরকে ভাষা শেখার জন্য এবং 3য় ভাষাকে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত একটা সময়োপযোগী এবং প্র্যাগম্যাটিক সরকারের উদ্যোগ। তো সেটাকে সফল করতে গেলে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, দুটো সেক্টরকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা আরেকটা বড় সমস্যা হচ্ছে টিএমএডি। আমি আসলে স্ট্যাটিস্টিক্সে আমার আগ্রহ জায়গা ডেটা, কিন্তু আমি ডেটা বুঝতে পারছিলাম না যে কতটুকু মাদ্রাসা সেক্টরের জন্য বরাদ্দ, কতটুকু হচ্ছে ভোকেশনাল সেক্টরের জন্য বরাদ্দ। আমি মনে করি আমাদের সময় এসেছে এই দুটো ডিপার্টমেন্টকে আলাদা করে ভাবার। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবির ফান্ড আছে 300 মিলিয়ন টিভেট সেক্টরের জন্য, কিন্তু আমরা আসলে কি জানি কোন টিভেট সেক্টরে আমাদের লোক দরকার? আমাদের দেশে প্রচুর মানুষ বিদেশ থেকে এসে কাজ করছে, বিশেষ করে আরএমজি সেক্টরে। আমাদের কি সেই স্ট্যাটিস্টিক্যাল হিসেব আছে যে প্রতি বছর কি পরিমাণ টেকনিশিয়ান রেমিটেন্স নিয়ে যাচ্ছে? আমি কোনো দেশের নাম বলবো না, কিন্তু আপনি দেখবেন বাংলাদেশ তাদের জন্য 4র্থ বা 5ম, 1 থেকে 5-এর ভেতরে কিন্তু বাংলাদেশ থেকে রেমিটেন্স আয় থাকে ওই দেশের জন্য। তো সেটা তো আমাদের জন্য আসলে চিন্তার বিষয়, যে আমরা কেন ব্যর্থ হচ্ছি, কেন আমাদের টেকনিশিয়ানগুলো আরএমজি সেক্টরে বিদেশ থেকে আনতে হচ্ছে। আপনি যদি আরএমজি সেক্টরে গ্রিডিংটা দেখেন, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন সাপ্লাই চেইন অ্যাক্ট বা ডিউ ডিলিজেন্স অ্যাক্টের আওতায় করতেই হবে, আজ হোক কাল হোক, যেভাবে চায়না এবং ভিয়েতনাম করছে, সেই সেক্টরে কি আমাদের আসলে কোয়ালিফাইড টেকনিশিয়ানস আছে? আমি বলবো নাই। তো সেই সর্বোপরি আমাদের যদি সত্যি এই 25 বিলিয়নকে আমরা প্রতি বছর চিন্তা করি যে না, আমাদের 20% গ্রোথ আমরা করব রেমিটেন্স থেকে, আমি অবশ্যই বলবো যে সরকারের টিভেট সেক্টর এবং ভাষা সেক্টরের জন্য সরকারের বাজেট বরাদ্দ বাড়ানো উচিত। এবং আমি যদি বিদেশে সত্যিকার অর্থে আমাদের ছেলেমেয়েরা যে কষ্ট করে চলে, তাদেরকে যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমি কাজে লাগাতে চাই, বা সর্বোচ্চ সুবিধাটা জার্মানির মতো দেশ,
যেটা দিচ্ছে সেটা যদি আমি গ্রহণ করতে চাই, ব্যবহার করতে চাই, তো ছেলেমেয়েদের অ্যাক্সেস টু ফাইন্যান্স, অ্যাক্সেস টু ক্রেডিটের সুবিধা যেমন দিতে হবে, এবং বাংলাদেশ থেকে তাদের যদি তারা কোয়ালিফাইড ট্রেডার পেত, তারা ভাষা শিখে জার্মানি সহ অন্যান্য দেশে যেত। তো এই দুটো সেক্টর, টিভেট এবং ভাষা, আমি মনে করি সরকারের সর্বাগ্রে এটাকে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। তাতে যদিও আমরা মনে করছি যে বিদেশে লোক পাঠাবো, কিন্তু দেশের ভেতরে যদি আমি মেক্সিকোতে কাজ করেছি, জার্মানিতে কাজ করেছি, ইনভেস্টরদের একই কোয়েশ্চেন, যদি আমি XYZ দেশ থেকে লোক আনতে হয় তোমাদের দেশে, কেন আমি ইন্ডাস্ট্রি দিব? এটা তো সত্য, অনেক ইন্ডাস্ট্রি। আপনি যদি গাড়ির ভেতরে এমবেডেড সিস্টেম, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমি বলতে পারি আমার কি আসলে এমবেডেড সিস্টেম বা মেকাট্রনিক্সে কাজ করার মতো টেকনিশিয়ান আছে, লোক আছে? আমি বলবো নাই। তো কেন আপনি কিভাবে আপনি ইনভেস্টমেন্ট পাবেন? আমাদের দেশে আমরা সবসময় চিন্তা করি ইনভেস্টমেন্ট, কিন্তু FDI পেতে গেলে আমার স্কিল ম্যান পাওয়ার লাগবে। স্কিল ম্যান পাওয়ার জন্য অবশ্যই টিভেট সেক্টরে আমাদের গুরুত্ব দিয়ে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এবং যেখানে ইন্ডিয়ার আদলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, CSR অ্যালোকেশন এবং কম্পিটেন্সি সার্টিফিকেটের জন্য আমাদের ইকুইভ্যালেন্সের জন্য কাজ করতে হবে। ইউরোপ এবং আমেরিকা এত বিশাল সংখ্যক অবৈধ বাংলাদেশিদেরকে, আমরা তো একজন দুজনের কথা বলছি না, আমরা লক্ষ লক্ষ বাংলাদেশিদের কথা বলেছি। আমি পার্টিকুলারলি এই কমিউনিটিকে আরেকটা কারণে চিনি, কারণ তারা একটা বিশাল অংশ আমাদের এখানে কাউন্সেলিং সাপোর্ট নেয়। এবং আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি, যে ইউরোপ এবং আমেরিকার অবৈধ বাংলাদেশিদের জীবন খুবই কষ্টের। হাজব্যান্ড প্রায় 12 ঘন্টা কাজ করে, ওয়াইফ 12 ঘন্টা কাজ করে, এবং তারা গভর্নমেন্টের অনেক সুযোগ সুবিধা পায় না। তারা সবসময় একটা আতঙ্কে থাকে যে সরকার যদি তাদেরকে বের করে দেয়, কারণ তাদের কোনো ভিসার মেয়াদ অনুযায়ী তার থেকে ভিসা হয়তো বা সে নিয়ে আসছে কোনোভাবে, হয়তো 3 মাস, কারো ভিসাও ঠিক মতো নাই, এবং তারা এখানে আছে প্রায় 20 বছর, এখানে তাদের বাচ্চা হয়ে গেছে। সো তারা না দেশে ফিরতে পারে, না তারা আসলে ওই দেশে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। হাজব্যান্ড দুজনকে চাকরি করতে হয় ক্যাশে, এবং ক্যাশে চাকরিগুলোতে কোনো লেবার ল ফলো করা হয় না। সো এই যে বিশাল একটা অংশের অবৈধ বাংলাদেশি, তাদেরকে কেন ইউরোপ আমেরিকার সরকার আদৌ অ্যালাউ করলো এত বছর? দেখেন, এই জিনিসটা আসলে যারা ইউরোপিয়ান ইউনিয়নে যারা অবৈধ প্রক্রিয়ায় গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছে, কোর্টে বিচারাধীন অবস্থায় ফয়সালা রায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু কাজের অনুমতি পায়। সেটা আমেরিকাতেও পায়, ইউরোপিয়ান ইউনিয়নও পায়। এখন সে প্রক্রিয়া কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। যারা বাংলাদেশিরা এখন ধরেন জার্মানিতে, আমি জার্মানি কথা খুব হলফ করে বলতে পারি, কারণ জার্মানি সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে। ইতালি থেকে একটা বড় অংশ আসছে, তাদের ইতালির রেসিডেন্স পারমিট আছে। ইতালিতে তারা যেভাবে গিয়েছিল, যেই পরিমাণ স্কিল তাদের ছিল, এখন জার্মান ইকোনমিতে গেলে ওইটা ম্যাচ করবে না। তখন তারা অনেক কষ্টসাধ্য কাজ করবে। তো কষ্টসাধ্য কাজ করবে, সেটা তাদের চয়েস। তারা তো স্কিল নিয়ে আসেনি, বাংলাদেশ থেকে ইতালি গেছে, স্কিল তেমন ছিল না। আর দ্বিতীয় অংশ যেটা আপনি বললেন, ক্যাশে কাজ করে, সেটাও তাদের চয়েস। ক্যাশে তো কাজ করাটা কঠিন, দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। যারা কাজ করে তারা হয়তো বা তাদের মতো এরকম যারা মনে করে পুলিশকে অতিক্রম করা যায়, লুকিয়ে ক্যাশে করানো যায়, সেটা একটা অংশ করতে পারে। তবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশিদের যদি তারা ওইখানে প্রবেশ করার পরেও চিন্তা করতো ধৈর্য ধারণ করে আমি কোনো একটা স্কিল অর্জন করব, যেমন জার্মানিতে আউসবিল্ডিং আছে, ভোকেশনাল এডুকেশন সিস্টেম আছে, এটা খুবই ভালো। তো ওই বাংলাদেশিরা যদি ধরেন যে কোনো একটা ট্রেড, যেখানে জার্মান মার্কেটে অনেক ডিমান্ড আছে, কনস্ট্রাকশন বলেন, তারপরে আপনি অটোমোবাইল বলেন, রিনিউয়েবল এনার্জি বলেন, যেটাতে লোকের অনেক অনেক অভাব, সেগুলো যদি কাজ শিখতো ধৈর্য ধরে, যে ঠিক আছে আমাদের মধ্যে যদি আমি স্বামী কাজ করি রেস্টুরেন্টে বা অন্য কিছুতে, তো ওয়াইফকে আমি এটা শেখাবো, বা ওয়াইফ যদি রেস্টুরেন্টে কাজ করে, স্বামী আমি ওই সময়টাতে কষ্ট করব। 3 বছর কষ্ট করলে আপনি বলতে পারেন 3 বছর চলবে কিভাবে? জার্মান যে ডুয়েল এডুকেশন সিস্টেম আছে, আমি শুধু জার্মানিটার কথাই বলছি, অন্য উদাহরণ হয়তো দেওয়া যাবে, এটা কিন্তু বেতনভুক্ত। আপনি 2 দিন ক্লাস করবেন, 3 দিন কাজ করবেন, তারপরে আপনি বেতনও পাবেন। বেতনটা হয়তো বা অত বেশি হবে না, কিন্তু যেটা দিবে সেটা দিয়ে আপনি সংসারের জন্য কন্ট্রিবিউট করতে পারবেন, যদি হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে একজন। আর অবিবাহিত হলে তো আপনার কোনো সমস্যাই নেই, আপনি তো একা মানুষ চলতে পারবেন, কিন্তু এই সদিচ্ছাটা আসলে লাগবে। সমস্যা হচ্ছে যারা গিয়েছে অ্যাজাইলাম সিকার হিসেবে, এদের অধিকাংশই, আপনি যদি শিক্ষার মান বলেন, অনেকে SSC পাসও না, HSC পাস তো অনেক কম। তো তাদের হয়তোবা তারা মনে করে আমি তো জার্মান এডুকেশন সিস্টেমে জার্মান ভাষাই শিখতে কষ্ট হয়ে যাবে, আমি যে ভোকেশনাল এডুকেশনে যাব সেটা আমি কিভাবে শিখবো, আমার তো আমি পড়তেই পারবো না ঠিক মতো জার্মান ভাষায় কারিকুলাম, কারণ ভোকেশনাল এডুকেশন জার্মান ভাষাতে হবে।
তো সেটা আমাদের একটা মৌলিক প্রশ্ন যে আমাদের কোথায় ব্যর্থতা, এটা করা উচিত, যার ফলে এই লোকগুলো এরকম অবস্থায় বিদেশে গেছে। আমরা যদি ইউরোপ আমেরিকার দিকে তাকাই বা অস্ট্রেলিয়া কানাডার ক্ষেত্রে এটা সত্যি, সেটা হচ্ছে আমাদের দেশের বিরাট সংখ্যক একটা বাংলাদেশি যারা শিক্ষিত, আমি বলবো যে শিক্ষিত বলতে বলছি মেট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত অবশ্যই পড়াশোনা করেছে, তারা বছরের পর বছর সরকারি ভাতার উপরে তারা আছে। তারা চাইলে কাজ করতে পারে, তারা চাইলে কাজ শিখতে পারে, কিন্তু তারা বিভিন্ন রকম ভাতা, বেকারত্ব ভাতা অথবা কোনো একটা অসুস্থতার কারণ দেখিয়ে তারা বছরের পর বছর তারা টাকা নিচ্ছে। তাদেরকে অনেকে মসজিদে দেখা যায়, তারা নামাজ পড়ে, তারা বিভিন্ন সোশ্যাল কাজ করে। অনেকে আবার এরকমও আছে যারা ক্যাশে কাজ করে, কিন্তু তারা সরকারি ফর্ম ফিল আপ করার সময় বলে আমি তো কোনো কাজ করতে পারি না, আমি অক্ষম। তো এই বাস্তবতাটা কি আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন কিনা, এবং এই বাস্তবতাটা আসলে কিভাবে তাদের জন্য এবং পুরা দেশের জন্য আরো অসম্মান নিয়ে আসে? না, এটা তো দেখেছি। ধরেন আমি জার্মানিতে থেকেছি, অস্ট্রিয়াতে থেকেছি, মেক্সিকোতে তো আমি অসম্ভবভাবে ইলিগাল ইমিগ্রেশন দেখেছি। এটা খুব বড় স্টোরি হবে যদি বলতে চাই। আর আমেরিকাতে আমার যেহেতু আত্মীয়স্বজন আছে, বন্ধু-বান্ধব আছে, তাদের কাছেও অনেক শুনেছি এবং যখন আমি বেড়াতে গিয়েছি এরকম অনেক দেখেছি যে তার বাংলাদেশে হয়তোবা অনেকগুলো ফ্ল্যাট আছে। ওইখানেও কয়েকটা বাড়ি কিনেছে। কিন্তু সরকারের কাছ থেকে বেকার ভাতা নিচ্ছে। হ্যাঁ, আমাদের সরকারের সীমাবদ্ধতা আছে। অনেকে বলবে সরকার কি করে? সরকার কেন আমেরিকা যে ইমিগ্রেশন পলিসিতে বাংলাদেশকে করেছে, ব্যান করেছে ইমিগ্রেশন ভিসার জন্য, সরকার কি করছে? এখন সরকার কি করবে? আপনি ধরেন একটা সাধারণ মানুষ, ইন্ডিভিজুয়াল যে গ্রিন কার্ডে বা আমেরিকায় গেছে, ওই ব্যক্তি যদি অবৈধভাবে কাজ করে ক্যাশে এবং বেকার ভাতা নেয়, শুধু তার জন্য না, তার শ্বশুর-শাশুড়ি, বাবা-মা সবার জন্য। কিন্তু বাংলাদেশ সরকার কি করবে? মানে আপনি চিন্তা করে দেখেন, আপনি হয়তো ওই পাশ থেকে আমাকে বলবেন যে সরকার ব্যর্থতা, প্রতিবেশী দেশগুলোর মধ্যে উমুককে তো ব্যান দেয় নাই, তুমুককে তো ব্যান দেয় নাই। কিন্তু আমেরিকান গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স বলতেছে বাংলাদেশীদের মধ্যে যারা গ্রিন কার্ডে গেছে ৫৬% মানুষ আমেরিকান সোশ্যাল সিকিউরিটির টাকার আওতাভুক্ত, টাকার উপরে নির্ভরশীল। তার মানে এটা তো আমাদের জন্য খুবই অসম্মানজনক। এতগুলো মানুষ সোশ্যাল সিকিউরিটি টাকা দিয়ে চলছে। কিন্তু আপনি যদি দেখেন এই ৫৬% মানুষ, এদের অধিকাংশেরই একাধিক বাড়ি আছে। কিছু সংখ্যক মানুষ থাকতে পারে যারা হয়তোবা খুবই কষ্টে আছে। কিন্তু এই সংখ্যাটা খুব বেশি না। এটা যদি আপনি চিন্তা করেন এটা আসলে বেশি না। তারা দেশের বলব যে হাউজিং ইন্ডাস্ট্রি আছে সেখানেও তো ইনভেস্ট করছে, বাড়ি কিনতেছে, ফ্ল্যাট কিনছে, পূর্বাচলে জমি আছে। এখন সরকারের উচিত এই লোকগুলোকে খুঁজে বের করা, আমি মনে করি। কারণ সরকারের যে অসম্মানটা আমরা নিজেরাই করে দিয়েছি। আবার এই লোকগুলো কিন্তু অনেক সময় আবার বলে যে ও বাংলাদেশের পাসপোর্ট খুব খারাপ, বাট বাংলাদেশের পাসপোর্টের যে নিম্নমান, তাতে তো তারা যে ইমেজটা তৈরি করতেছে ওই দেশ, উন্নত দেশগুলোর কাছে বাংলাদেশের, সেটা যে সামঞ্জস্যপূর্ণ, বা তারাই যে একটা কারণ, অনেক কয়েকটা কারণের মধ্যে যে কেন বাংলাদেশের পাসপোর্টের মানটা এত নিম্ন, এটা কিন্তু তারা সবসময় সে আত্মসমালোচনা করে না। আমরা জাতিগতভাবে আপনি দেখবেন যে অমর্ত্য সেন বলছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, রাইট? তো আমরা জাতিগতভাবে সমালোচনা খুব পছন্দ করি। সরকার এই করছে না, ওই করছে না, এই সরকার এই করেনি, আগের সরকার এই করেছে, এটা করেনি। এটা বলাটা খুব সহজ। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে হবে যে আমি কতটুকু দায়ী। এখন প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতকে তো ব্যান করেনি ইমিগ্রেশন ইয়েতে। কেন করেনি? কারণ ওদের মধ্যে একটা বড় অংশ ট্যাক্স দেয়। আপনি জার্মানিতে যদি দেখেন ভারতীয়দের সংখ্যা, ট্যাক্স পেয়ার তো অনেক। ২,৮০,০০০ ভারতীয় এই যে গত বছর পর্যন্ত জার্মানিতে আছে। আর বাংলাদেশীদের সংখ্যা তো সে তুলনায় ৪০,০০০ হতে পারে। এর মধ্যে একটা বড় অংশই তো ট্যাক্স পে করছে না। কারণ তারা স্ট্রাগল করছে। থ্রেশহোল্ড উল্টা গভর্নমেন্টের ট্যাক্স আরো নিচ্ছে, ট্যাক্স বেনিফিট নিচ্ছে। তো মানে ওদের পাসপোর্টের ব্যাপারে বা ওদের ভিসা এক্সামশনের ব্যাপারে জার্মানি আগ্রহী হবে না আমাদেরটা আগ্রহী হবে? কারণ আমি যতই কূটনৈতিক হিসাবে যতই বড়ই নেগোসিয়েশন করি না, আমার যদি দুর্বলতা থাকে এই ধরনের, তো নেগোসিয়েশনের ফলাফল কিন্তু আগেই জানা হয়ে যাবে যে আসলে এটা হবে না। এটা শুনতে খুব খারাপ শোনাচ্ছে। আমাদের কূটনৈতিকদেরও সীমাবদ্ধতা আছে। কিন্তু মানুষ সেটা বুঝতে চায় না যে আগেই কিন্তু ওই টেবিলে আপনি বসছি, আমি বসছি। আমি তো অনেক দুর্বল পজিশনে আছি। তো নেগোসিয়েশনে তো আমি কি করব? যদি এত দুর্বলতা আমার থাকে। এটা কিন্তু খুব কঠিন। আমার তো কিছু মানে ভিত্তি থাকতে হবে, কিছু সবলতা থাকতে হবে। সেটা আমার খুব কম আছে। মানে ১ম প্রশ্নের সঙ্গে আপনার এটা খুবই আমি বলব যে
সম্পূরক উত্তর হতে পারে। তাহলে একটা বিষয় হচ্ছে খুব সহজভাবে বলতে গেলে যে বাংলাদেশি পাসপোর্ট দুর্বল হওয়ার ক্ষেত্রে আমাদেরকে জাতিগতভাবে যে প্রশ্ন করতে হবে, আমাদের দেশের বিশাল সংখ্যক মানুষ যখন উন্নত বিশ্বে যায় তখন তারা কি ওই দেশের ট্যাক্স দেয় নাকি ওই দেশের ট্যাক্স বেনিফিট নেয়? তো যদি আপনি কোনো একটা দেশে গিয়ে ট্যাক্স দেন, মানে ওদের ইকোনমিতে কন্ট্রিবিউট করেন পজিটিভলি, তখন আপনার পাসপোর্টের র্যাঙ্ক বাড়তে বাধ্য। আর যদি আপনি একটা লার্জ নাম্বারে ওদের ট্যাক্স বেনিফিট নেন, তখন তারা আপনাকে পাসপোর্ট দেখলেই মনে করবে আপনি একটা লায়াবিলিটি, বা লায়াবিলিটি হওয়ার সম্ভাবনা বেশি। তারা ভয় থাকবে আপনি আসবেন যাবেন না এরকম এটা অনেকটা নন ট্যারিফ ব্যারিয়ারের মতো, যে আপনি বলবেন না মুখে, কিন্তু আসলে আপনি ইনভিজিবল একটা বাধা। বাধা। রাইট। সো আমরা যদি একটু স্টুডেন্টদের দিকে তাকাই, আমাদের বিশাল সংখ্যক স্টুডেন্ট এখন আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে বাইরে যাচ্ছে, কিন্তু দেখা যায় যে তাদের অনেকের ওয়ার্ক পারমিট নাই, বাট তারপরেও তারা ক্যাশে কাজ করতেছে। এই ক্যাশে কাজ করতে গিয়ে আবার তাদের মধ্যে একটা বড় অংশ ক্যাশে কাজ করতেই থাকে, তারা পড়াশোনাটা শেষ করছে না, এবং তারাও একটা সময় কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে, অথবা অবৈধ না হইলেও তারা তাদের শিক্ষাগত যোগ্যতার উপরে উঠতে পারতেছে না। সো এই বাস্তবতাটা কি আমাদের জন্য কত, বা তাদের জীবনের জন্য এবং আমাদের সমাজের জন্য আসলে কত বড় একটা সমস্যা? এটা অনেক বড় সমস্যা, কারণ হচ্ছে এই ছেলেমেয়েগুলোর থেকে আমরা যে ডিভিডেন্ড পেতাম, যদি তারা, আমি জার্মান সোসাইটিটা আমি বারবার বলছি উদাহরণস্বরূপ, ওদের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো বা রিসার্চ অর্গানাইজেশনগুলো আছে বা ইউনিভার্সিটি ল্যাবগুলো আছে, আমাদের ছেলেমেয়েগুলো টার্সিয়ারি এডুকেশন শেষ করে যখন যায়, তখন ধরে নেওয়া উচিত যে তারা রিসার্চ করে রিসার্চের ফলাফলটা বাংলাদেশের জন্য তারা আনতে পারবে, যে ওই যোগ্যতাটা বাংলাদেশে কাজে লাগতে পারে, কারণ তাদের পেছনে সরকার ব্যয় করেছে। কিন্তু এখানে আসলে এটা একদিক থেকে বলা সহজ, একদিক থেকে আবার বলাটা সহজ না, কারণ অধিকাংশ ছেলেমেয়েরই কিন্তু সেই পরিমাণ ফিনান্সিয়াল, আমি বলবো, সবলতা থাকে না। ধরেন একটা ছেলেমেয়ে বাংলাদেশ থেকে গেল, এখন 12-13 হাজার ইউরো যদি ব্লক অ্যাকাউন্টে রাখতে হয়, বড় অংশই ছেলেমেয়েদের এই টাকাটার ধার করে ব্যাংক থেকে উচ্চ সুদে নেয়, কিভাবে দিবে? এই টাকাটা মানে দিতে গিয়ে তারা তাদের পড়াশোনাটাকে জলাঞ্জলি দেয়। 2 বছরের কোর্স 5 বছর 6 বছর লাগিয়ে দেয়, এবং ওই পড়াশোনার সময় আপনি রিসার্চ করতে গেলে আপনাকে তো মানে যে পরিমাণ অধ্যবসায় লাগবে, যে পরিমাণ আপনার স্যাক্রিফাইস লাগবে, ডেডিকেশন লাগবে, সেটা তো দিতে পারছে না। দিতে না পারাতে তাদের মন চলে যায় হচ্ছে অর্থ আয়ের দিকে। তো এটা একটা দুষ্ট চক্রের মতো। এখান থেকে কিন্তু ওরা বের হতে পারছে না। আর আমি মনে করি যে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান সরকার কিন্তু অনেক বড় পদক্ষেপ নিয়েছে। সরকার বলেছে ব্যাংক থেকে তাদেরকে সহজ অ্যাক্সেসিবল লোন দিবে। সরকার যদি এটা বাস্তবায়ন করে, আমি বলব আমাদের ছেলেমেয়েদের অনেক, অনেক উপকার হবে। যেমন ভারতের ক্ষেত্রে আমি ভারতের উদাহরণ আমি দিতে পারি। ভারতের ক্ষেত্রে ওরা যে পেব্যাক পিরিয়ডটা লম্বা হয় এবং সুদের হারটাও ডাবল ডিজিট না। ১ম ২ বছর ওরা শুধু আসল দিতে হয়। যখন পড়াশোনার সময়টা ২ বা ৩ বছর ডিউরেশন অনুযায়ী ওরা শুধু আসল পে করে, সুদ দিতে হয় না। এবং পড়াশোনার পরও একটা গ্রেস পিরিয়ড আছে চাকরি পাওয়ার আগ পর্যন্ত। ওই গ্রেস পিরিয়ডেও সেটা সরল সুদ হয়, অথবা এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, অথবা সেটা শুধু আসল হয়। তারপরে শুরু হয় সুদ এবং আসল একসঙ্গে পে করার, যখন চাকরি পেয়ে যায়। যদি আপনার লম্বা একটা সময় থাকে ওই টাকাটা ফেরত দেওয়ার, যদি ব্যাংকের লোনে আপনি যান, তাহলে ওই ছেলেমেয়েগুলো কিন্তু আর কাজের সম্ভাবনা কমে যাবে যে সে অর্থের পেছনে ছুটবে। তখন আমরা লাভবান হব। কারণ ওই ছেলেমেয়েগুলোকে তখন, আমি বিশ্বাস করি আমাদের ছেলেমেয়েদের অনেক দেশপ্রেম আছে। যারা যাচ্ছে বাংলাদেশ থেকে, তারা কিছু করতে চায় দেশের জন্য। কিন্তু হয়তোবা সীমাবদ্ধতার কারণে করতে পারছে না। কিন্তু বর্তমান সরকার এই যে জিডিপিতে প্রথমবারের মতো আমাদের, এটা কিন্তু প্রথমবার 2% করেছে, এবং সরকারের টার্গেট হচ্ছে আগামী 5 বছর জিডিপিতে এডুকেশনের ভাগটা 5% করবে। এটা কিন্তু অনেক বড়, আমি বলব, পরিকল্পনা। এটা স্বাধীনতার পরে কোনো সরকার করে নাই। এখন এটা যদি আমি ডিভিডেন্ড নিতে চাই, আমাকে মানে একটা মাল্টি ভ্যারিয়েবল অ্যানালাইসিস করতে হবে যে আর কি, কি বিষয়ে আমার পদক্ষেপ নিতে হয়। তখন হবে কি, ওই 5% যেটা আমি ক্রমান্বয়ে যাব 2% থেকে আগামী 5 বছরের ভেতরে, ওইটার ফলাফল, ওইটার ডিভিডেন্ডটা আমি সুন্দরভাবে পাবো। এটা আমাদেরকে আসলে একটা, আমি মনে করি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হয়। কারণ আপনি এটা করতে গেলে আপনার প্রাইমারি এডুকেশনে ব্যয় বাড়াতে হবে, শিক্ষকদের বেতন বেশি দিতে হবে। আপনি আবারও আমি আসতেছি, 10টা টপ 10টা যদি আপনি রেমিটেন্স, আমি আর্নিং দেশ দেখি, বাংলাদেশ 7 নম্বরে আছে। কিন্তু আপনি শিক্ষাক্ষেত্রে যদি প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন যদি ভারতের সঙ্গে তুলনা করেন, আমি মেক্সিকো, ভারত বলতে পারি, তো আমাদের শিক্ষকদের বেতন কিন্তু খুবই অপ্রতুল। ভারতে ধরেন একটা প্রাইমারি শিক্ষক 5 লক্ষ থেকে 5.5 লক্ষ রুপি পায় বছরে। বাংলাদেশে কত পায়? 1.5 লক্ষ থেকে 2 লাখ বাংলাদেশি টাকা।
আপনি যদি আবার হাই স্কুল দেখেন, কোয়ালিফিকেশন ভেদে ভারতে 5,70,000 রুপি থেকে প্রায় 8.5 লাখ রুপি পায় বছরে। আমাদের সেটা 2 লাখ থেকে 3 লাখ, 3.5 লাখ পর্যন্ত বছরে বেতন পায়। তো আপনি এই ধরনের বেতনের যদি কাঠামো থাকে, তা আপনি তো আসলে যতই আপনি বলেন না কেন যে আমি ভালো ছেলেমেয়ে তৈরি করব, যারা বিদেশে গিয়ে বাংলাদেশের পতাকাকে তুলে ধরবে, সেটা তৈরি করাটা কিন্তু অনেক কঠিন হবে যদি শিক্ষকদের মর্যাদা, সামাজিক মর্যাদা এবং বেতনের কাঠামোটা মানে আমি যদি সামঞ্জস্যপূর্ণ করতে না পারি, তাহলে আমি বেস্ট ট্যালেন্টগুলো কিন্তু টিচিংয়ে আনতে পারবো না। আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি, আমি আইডিয়াল স্কুলে পড়েছি, নর্ডেম কলেজে পড়েছি, অনেক ভালো টিচার পেয়েছি, আমি ভাগ্যবান, অনেকের চেয়ে অনেক অনেক ভাগ্যবান। কিন্তু আমাদের যারা মফস্বল শহরে যে ছেলেমেয়েগুলো পড়ছে, তাদের কি দোষ? তারা কি আমার মতো শিক্ষক পেয়েছে? আমার মতো ল্যাব ফেসিলিটিস পেয়েছে, যেটা আমি আইডিয়াল স্কুলে পেয়েছি, নর্ডেম কলেজে পেয়েছি? পাইনি। তবে জনগণের জনসংখ্যার যদি আপনি 80 ভাগ 85 ভাগ যদি গ্রামে থাকে, তো ওই ছেলেমেয়েগুলো তো শুরু থেকেই আমি সমাজ থেকে এক্সক্লুডেড হয়ে যাচ্ছে। তাদের পক্ষে কিন্তু ওই উচ্চ শিক্ষা বা মাধ্যমিক পার হয়ে উচ্চ মাধ্যমিকে যাওয়াটা খুব কঠিন। তখন এই ছেলেমেয়েগুলোই কিন্তু তখন অবৈধ পথে বিদেশ যাওয়ার চিন্তা করবে। এটা একটা সাইকেলের ভেতরে। আমি মনে করি সরকার যে 5% টার্গেট করেছে জিডিপিতে, সরকার যদি এটাকে সুন্দরভাবে একদম প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন, হাই স্কুলের শিক্ষকদের বেতন, ইউনিভার্সিটি টিচারদের বেতন কাঠামো এবং রিসার্চ কাঠামো, আমি সাউথ কোরিয়া এবং জাপান, চায়নাকে কম তুলনা করি, একই রকমভাবে জাপান দেখেন বা সাউথ কোরিয়া দেখেন, জাপানের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে উত্থানটা, আমি সেটাও যেমন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক চায়না এবং সাউথ কোরিয়া বর্তমানে যা করছে ট্যালেন্ট হান্ট, যেমন আমি বলতে পারি কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় কাইস্ট, ওরা একটা নতুন খুব চমৎকার প্রোগ্রাম নিচ্ছে যে সিলিকন ভ্যালি, বস্টন, নিউ ইয়র্ক থেকে ওরা 200 জন ছেলেমেয়ে বিজ্ঞানী নিবে, এরকম ট্যালেন্ট হান্টে গেছে। কি করবে তারা? তারা এআই, সেমিকন্ডাক্টর, যেটা ওদের আগ্রহের জায়গা, রোবোটিক্স, তারপর ডিফেন্স টেক, ওইখানে ছেলেমেয়েগুলোকেই করবে। এবং কোরিয়ান গভর্নমেন্ট 5টা ইউনিভার্সিটিকে, প্রতিটা ইউনিভার্সিটিকে 2.2 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি ফান্ড দিয়েছে বছরে, যে তোমরা স্বাধীনভাবে, আগে সরকার সেন্ট্রালি কন্ট্রোল করতো, স্বাধীনভাবে গ্লোবালি তুমি ট্যালেন্ট সাউথ কোরিয়াতে নিয়ে আসো। ঠিক তেমনি চায়নাও করেছে খুবই অ্যাগ্রেসিভলি। আমাদেরকে এখন ওই যে 5% যে জিডিপি বললাম, ওইটাকে এরকমভাবে চিন্তা করতে হবে আমাদের। আমি মনে করি আমি 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 খুবই ভাগ্যবান, জার্মানিতে আমি এমন মানুষজন দেখেছি এবং আমেরিকাতে যাওয়া আসার কারণে, অস্ট্রিয়াতে থাকার কারণে, যেটা ক্যারিয়ারে বড় অংশই পশ্চিমে, আমি এমন মানুষের সংস্পর্শে এসেছি, এরা আমাদের রত্ন। এই রত্নগুলো আমাদের দেশে আনতে হবে। দেশে আনার জন্য আমাদের এরকম প্যাকেজ চিন্তা করতে হবে। এবং আমি বিশ্বাস করি সাউথ কোরিয়া যে পরিমাণ প্যাকেজ দিবে, বা চায়না, সাউথ কোরিয়া এখন পোস্ট ডকে বলতেছে মিনিমাম 66,000 শুধু রিসার্চ ফান্ড, বেতন ভাতা বাদ দিচ্ছি, এটা মিনিমাম দিবে শুরুতে। তো এত টাকা কিন্তু আমাদের ওই ধরনের প্রফেশনালরা চায় না, রিসার্চাররা চায় না। ওরা চায় রেকগনিশন, ওরা চায় সরকার যেন মানে মিনিমাম তাদেরকে একটা সুযোগ সুবিধা দেয়। আমরা যদি ধরেন ভালো স্কুল, ভালো হাসপাতাল তৈরি করতে পারি, যারা মানুষের মূল চিন্তা, যারা পশ্চিম থেকে যদি আমি আনতে চাই বাংলাদেশে ফেরত, আমি যদি ভালো স্কুল একটা গড়ে তুলি, যে তারা রিসার্চাররা আসবে, ওই স্কুলগুলোতে সুযোগ পাবে, আর তাদের বাচ্চারা একদম টপ ক্লাস আমেরিকান স্ট্যান্ডার্ডে বা জার্মান স্ট্যান্ডার্ডে, এবং হাসপাতালগুলো এরকম যেগুলো শুধু রিসার্চারদের জন্য বরাদ্দ। আমি মনে করি যে টাকা শুধু তাদের কি করবে না, এই ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয় শিক্ষা এবং চিকিৎসা তাদের সন্তান পরিবারদের জন্য, অনেক কম ইয়েতেই বেতনই তারা আসবে। তাদের আমাদের দেশপ্রেমের কিন্তু ভাই কোনো কমতি নাই, যে টাকার জন্য আমি আসবো না, যেটা পশ্চিমে হয় যে না টাকা হচ্ছে বেশি দিলেও না দিলে আমি আসবো না। আমাদের মানুষগুলো আমি মনে করি সেদিক থেকে ইউনিক। এই মানুষগুলো আমাদের আনতে হবে। এই 5% জিডিপির এটাকে সুন্দরভাবে ব্যয় করতে হবে। তাহলে দেখবেন আপনার যতগুলো কোয়েশ্চেন আপনি করেছেন, পাসপোর্টের মান, আপনি কোয়েশ্চেন করেছেন বৈধ প্রবাসী, অবৈধ প্রবাসী, আপনার কোয়েশ্চেন হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটির পয়সা, তো সবগুলোকে আমি করতে পারবো যদি শিক্ষার মানটা আমি ভালো করতে পারি। এখন যে ছেলেটা ভাই 7-8 স্কুল ত্যাগ করেছে গ্রামে, কারণ তার সেই ফ্যাসিলিটিস নাই, তার পড়াশোনা, আপনি বিজ্ঞান যদি শিখতে চান, যদি ল্যাব না থাকে, কেন বিজ্ঞান শিখবেন? ওই ছেলে চিন্তা করবেন আমি স্কুলে গিয়ে কি করবো, হচ্ছে আমার পড়াশোনা বাদ দিয়ে আমি বিদেশে চলে যাই, কারণ তার সেই স্কুলে সেই ফ্যাসিলিটিস নেই।
তার ভালো শিক্ষক নাই। আমি তো ভাগ্যবান যে আমি আপনি অনেকেই ভালো টিচার পেয়েছি। তাই মনে করি এই প্রত্যেকটা প্রশ্ন আমরা পজিটিভলি সুন্দরভাবে সমাধান করতে পারবো যদি শিক্ষার দিকে আমরা, এই সরকার খুব বড় উদ্যোগ নিয়েছে, এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাতে আপনার যেমন ভূমিকা আছে, আমি সরকারি কর্মকর্তা, আমারও ভূমিকা আছে। আমি যেমন অভিজ্ঞতাগুলো সরকারকে রিপোর্ট আকারে দিতে পারি এবং কাজ করতে পারি, ঠিক আপনারাও যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, যারা দেশের জন্য কাজ করতে চান, তারাও ভূমিকা রাখতে পারেন। এবং আমি মনে করি বর্তমান সরকার এই ব্যাপারে খুব লিবারাল। আমরা যদি একটু এইদিকে তাকাই যে সারা পৃথিবীর জনসংখ্যা কমতেছে, পার্টিকুলারলি ইউরোপ এবং আমেরিকায় বার্থ রেট যদি আমি দেখি, তাদের পপুলেশন ক্রাইসিস একটা বিশাল বড় ক্রাইসিস। আমি যদি ইটালির দিকে তাকাই, জার্মানির দিকে তাকাই, জাপানের দিকে তাকাই, তাদের মানুষ নাই বা মানুষ অনেক কমে যাচ্ছে এবং সেটা তাদের অনেক বড় কনসার্ন। ইভেন চায়নার ক্ষেত্রেও এটা সামনে একটা অনেক বড় কনসার্নের একটা বলা হয়ে থাকে যে চায়নার সবচেয়ে বড় ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক থ্রেট আমেরিকা না, সেটা হচ্ছে কি তাদের নিজেদের পপুলেশন ডিক্লাইন হওয়ার দিকে যে গ্রাফটা যাচ্ছে সেটা। সেই জায়গাটা থেকে বাংলাদেশের পপুলেশনের কোনো অভাব নাই, বহুত মানুষ আমাদের, এবং বাংলাদেশের মানুষ বাইরেও যেতে চায়। তাহলে তো এখানে একটা হ্যাপি উইন উইন সিচুয়েশন তৈরি হওয়ার কথা ছিল যে আমাদের শিক্ষিত প্রশিক্ষিত মানুষ সারা পৃথিবীতে ছড়ায় পড়বে, তারা প্রচুর পরিমাণে সেখানে ভালো চাকরি পাবে এবং রেমিটেন্স দেশে আনবে। সো এটা একটা খুবই হেলদি উইন উইন সিচুয়েশন হওয়ার কথা ছিল। সেটা হলো না কেন? আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে যে সৌদি আরবে ফর এক্সাম্পল, সৌদি আরবে যারা ফিলিপিনরা যারা কাজ করে তারা আমাদের অনেক কম সংখ্যক কাজ করে, কিন্তু তারা রেমিটেন্স অনেক বেশি তাদের দেশে নিয়ে আসতে পারতে, অনেক বেশি ইনকাম করে। আমাদের দেশের মানুষরা মিডল ইস্টের সবচেয়ে লোয়েস্ট স্যালারিতে সবচেয়ে কঠিন কাজগুলো সবচেয়ে বেশি পরিশ্রম করে করতেছে। কেন আমরা তাদেরকে একটু ট্রেনিং দিয়ে পাঠাইতে পারতেছি না? কেন গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভটাকে অ্যাক্টিভলি নিতে পারতেছে না বা প্রাইভেট সেক্টর নিতে পারতেছে না, যেখানে আমি সবচেয়ে লোয়েস্ট টায়ারে বেতন না করে সারা জীবন আমি একটু হায়ার টিয়ারে গিয়ে আমি ইনকাম করবো। সাউথ কোরিয়ার ক্ষেত্রে আমরা সারা পৃথিবীর এভারেজ যে যারা বাইরে কাজ করে তার সাথে রেমিটেন্স আর্নাররা, তার সাথে যেমন যদি বাংলাদেশের যারা রেমিটেন্স আর্ন করে তাদের যদি মানে আমি যদি পার ক্যাপিটা রেমিটেন্স হিসাব করতে যাই, দেন বাংলাদেশ প্রবাবলি ওয়ান অফ দ্য লোয়েস্ট। যে তারা এত মানে লোয়েস্ট টায়ারে বাংলাদেশিরা কাজ করে, স্পেশালি শুধুমাত্র আফ্রিকাতে হয়তো বা এক্সেপশন, কারণ আফ্রিকাতে আমাদের মিশনের কারণে একটা ভালো ইমেজ আছে। তো সেই জায়গাটায় যেমন পাকিস্তানের সাথে সৌদি আরবের রিসেন্টলি আমরা অনেক ডেভেলপমেন্ট দেখছি, পাকিস্তান অনেকগুলা লেভারেজ নিচ্ছে। দুবাইতে আমরা দেখতে পাই যে ইন্ডিয়ার গভর্নমেন্টের সাথে ইউএই গভর্নমেন্টের একটা খুব ভালো চমৎকার সম্পর্ক আছে, কিন্তু বোথ ইউএই এবং সৌদি আরবে কিন্তু অনেক বছর ধরে বিশাল সংখ্যক বাংলাদেশি কাজ করে, কিন্তু বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে কিন্তু সৌদি আরব বা ইউএইর ওই রিলেশনশিপটা নাই, যে রিলেশনশিপটা ইন্ডিয়া তৈরি করছে ইউএইর সাথে, অথবা পাকিস্তান সরকার তৈরি করতে পারতেছে সৌদি আরবের সাথে। আমরা কোন জায়গাটায় আমাদের প্রবলেম? না, আমাদের প্রবলেম, আমি আবারও একই কথাই বলবো। ধরেন আপনি ভারতে যদি টোটাল আপনি প্রবাসী ভারতীয় কাজ করে বিদেশে দেখেন 18 মিলিয়ন, আয় কত? প্রায় 120 বিলিয়ন। আমাদের, আমি কম বেশি বলছি, 15 মিলিয়ন মানুষ কাজ করে, আয় কত? 23 থেকে 25 বিলিয়ন। তো পার্থক্যটা দেখেন। তা আপনি যেটা বলছেন যে ভারত বা পাকিস্তানের সঙ্গে মানে আরব দেশগুলো বা নন আরব পশ্চিমের দেশগুলো যে সম্পর্কটা, এটা তো মানে এত পরিমাণ ভারতীয় ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী আছে পশ্চিমে, মিডল ইস্টে, তো ওদের ইমেজটা কি? তো ওই ইমেজের কারণেই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কটা চিন্তা করে এদেরকে তো আমাদের দরকার, কারণ ওদের ওদের রিসার্চ ইনস্টিটিউটগুলো, ওদের ইউনিভার্সিটিগুলো মানে চলবে কিভাবে? ওদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এআইতে বা সেমিকন্ডাক্টর টেকনোলজিতে বা কোয়ান্টাম কম্পিউটিংয়ে ইনভেস্ট করবো, ওদের তো টাকা আছে, তো সেই টাকাটা ইনভেস্ট করতে গেলে ওদের লোক লাগবে। এই লোকগুলো কিন্তু ভারত থেকে নিতে পারে, অন্যান্য দেশ থেকে নিতে পারে। আপনি ফিলিপিনের কথা বললেন, ফিলিপিন্স কি ধরনের মানুষ পাঠিয়েছে? আপনি সৌদি আরবে যে হাসপাতালগুলো বা মিডল ইস্টের হাসপাতালগুলো দেখেন, ওখানে কেয়ার গিভার আছে, নার্স আছে, ডাক্তার আছে ফিলিপিনের, তাই না? এবং আমি বলবো বাসাগুলোতেও কেয়ার গিভার আছে, ওদের সৌদির বাসাগুলোতে। আমরা কি একবার চিন্তা করেছি, আমরা যে 15 মিলিয়ন লোকের কথা বলতেছি বহির্বিশ্বে, এর বড় অংশই তো জিসিসি দেশগুলোতে, কাদেরকে পাঠিয়েছে? আনস্কিল যখন আপনি লেবার পাঠাবেন, তাদের কাছ থেকে তো রেমিটেন্স বা পার ক্যাপিটা প্রতিটা মানুষ যে পরিমাণ আয় করবে সেটা তো বেশি হবে না, এটাই স্বাভাবিক।
ভারতীয়দের ক্ষেত্রে আপনি হিসাবটা দেখেন না, 18,120,000,000 রেমিটেন্স, আমাদের 15,000,000, 23 থেকে 25 বিলিয়ন। তো এটা অনেক বড় পার্থক্য। তার মানে ভারত পাঠিয়েছে আইটি সেক্টরে লোকজন, রিসার্চ সেক্টরে লোকজন, টেকনোলজি সেক্টরে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, স্টেমে, আর আমরা সেটা নিতে পারিনি। কারণ আপনি আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো চিন্তা করেন, মানে আমাদের কি লেবার ডেটা আছে যে আমাদের দেশে কয়টা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে? আমি নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি জানি না যে বাংলাদেশে সব সেক্টর মিলে একদম মানে ভাগ করে করে এতগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, এতগুলো অটোমোবাইল ইঞ্জিনিয়ার লাগবে, এতগুলো মেকানিক্যাল, এতগুলো মেকাট্রনিক্স, সেটা কিন্তু আমাদের নাই। তার মানে আপনি যে টার্সিয়ারি এডুকেশনে ব্যয় করছেন বা ইউনিভার্সিটিগুলোকে চালাচ্ছেন, আপনি নিজেই জানেন না আপনার লেবার মার্কেটে কতগুলো ইঞ্জিনিয়ার দরকার, কোন বিষয়ে দরকার, এবং আসলে কি আমাদের মানে এতগুলো ইউনিভার্সিটিতে এই এতগুলো সাবজেক্ট দরকার আছে কিনা আমাদের মতো দেশের জন্য, সেটা কি চিন্তা করেছি? আমাদের ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে আমরা চিন্তা করেছি? বা আপনি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি খুললেন, আপনি সমাজের একটা বড় অংশ মফস্বল প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদেরকে এক্সক্লুড করে ফেলেন। কি হচ্ছে? সুষম কিন্তু উন্নয়ন হচ্ছে না। এই ছেলে মেয়েগুলো কি করবে? আর চিন্তা করছে দেশে চাকরি কত টাকার বেতন পাবো, আমাদের তো সেই স্কিল নাই। এছাড়া যদি আনস্কিল লেবার হিসেবেও বিদেশে যাই, ঢাকার চেয়ে হয়তো বা বেশি পাবো। আসলে সেটা সত্য না। তারা যে কষ্টটা করে ভাই, আমি জেদ্দাতে কিছুদিন স্পেশাল অ্যাসাইনমেন্টে কাজ করেছি, আমার খুব খারাপ লাগতো যে একটা মানুষ সারাদিন হয়তোবা ঝাড়ুদার হিসেবে কাজ করছে, আবার বিকেলবেলা ঝাড়ুদার বেতন আর কত, যখন আমি কাজ করি 2013 সালে তখন ছিল 220 থেকে 300 রিয়াল, কত 6,000 6,500 টাকা তখনকার রেটে। তারপরে কি করছে? সন্ধ্যার পরে আপনি সৌদি আরবে মোড়ে মোড়ে দেখবেন গাড়ি ধুয়ে দিচ্ছে, বা মোড়ে মোড়ে দেখবেন যে মানুষ ভাঙাড়ি কুড়াচ্ছে, কারণ তাকে তো বাড়তি কাজ করতে হবে, বা রেস্টুরেন্টে বয় হিসেবে কাজ করতেছে সন্ধ্যাবেলার পরে। মানে কি পরিমাণ হাড় ভাঙা পরিশ্রম করছে। জাস্ট তাদের যদি শিক্ষাটা আমরা নিশ্চিত করতে পারতাম, যেটা ভারত করতে পেরেছে, যেটা আমি বলবো যে ফিলিপিন করতে পেরেছে, ভিয়েতনাম করতে পেরেছে, সেটা তো আমরা করতে পারিনি। আমি আবারও বলবো, সরকার যে 5% জিডিপির উদ্যোগটা নিয়েছে, এটা আমাদের গেম চেঞ্জার হতে পারে। যেটা হয়েছে সেটা তো আমি করতে পারবো না। হ্যাঁ, আমি মনে করি যেই মানুষগুলো আছে এখন মিডল ইস্টে, ধরেন সৌদি আরবে ওয়ার্ল্ড কাপ হবে 2034 সালে, না আমাদের টার্গেট করা উচিত, ঠিক আছে, কনস্ট্রাকশন সাইটে যেসব ছেলে মেয়ে কাজ করতেছে ছেলেরা, তাদেরকে কিভাবে আমি ট্রেনিং দিতে পারি, আপস্কিলিং করতে পারি। ট্রেনিংটা এমনভাবে দিব সৌদি বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে যে ঠিক আছে, আমেরিকান ওয়েল্ডিং অ্যাসোসিয়েশনের সার্টিফিকেশন থাকবে। তাহলে হবে কি, এই বেতনগুলো কিন্তু যেই কনস্ট্রাকশন নর্মাল ওয়ার্কার সে যা বেতন পায়, আমি এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, স্ট্যাটিস্টিক্যাল ডেটা, কমপক্ষে 3 গুণ বেতন সে বেশি পাবে। তো আমাদের কিন্তু এভাবে সার্টিফিকেশন যারা অলরেডি আছে, যদি আমরা মানে সার্টিফিকেশনের ব্যাপারে মনোযোগ দিতে পারি, যে ইলেকট্রিশিয়ানদের, প্লাম্বারদের বা কনস্ট্রাকশন ওয়ার্কারদের, তাহলে ডেফিনেটলি তাদের কিন্তু একটা বড় অংশ রেমিটেন্স যদি আমরা 5 বছর চিন্তা করতে পারি ডাউন দ্য লাইন, আমি বিশ্বাস করি দ্বিগুণ তো হবেই। যে পরিমাণ জিসিসি দেশগুলোতে আছে, সেটা বাস্তবায়নযোগ্য। যে ছেলে মেয়েগুলোকে বোঝানো, ভাই তোমরা যা আয় করো, তোমাদেরকে আমি দরকারে কিছুটা ভর্তুকি দিব, কিছুটা পরীক্ষা নিয়ে আমি বললাম সন্ধ্যাবেলা আর কাজ করো না, তোমরা সন্ধ্যাবেলা ট্রেনিং সেন্টারে ট্রেনিং নাও, তাহলে সরকার কিন্তু এর ফলাফল পাবে। এইটা ওই যে 5% যেটা বললাম ভাই, এই 5%টাকে কিভাবে সুন্দরভাবে, আমাদের দেশের সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট। ধরেন আপনি 5% যদি ভাই বিদেশ ভ্রমণের মধ্যে একটা বড় অংশ রেখে দেন, কনসালটেন্সিতে রেখে দেন, তাদের সাধারণ জনগোষ্ঠী তো আর হলো না। কিন্তু যদি ইউনিভার্সিটিতে দেখবেন যে 200-300 কোটি টাকা একটা ইউনিভার্সিটির, বড় ইউনিভার্সিটির রিসার্চ বাজেট থাকে, ঠিকমতো ব্যয় হয় না। ইউনিভার্সিটিগুলোতে কি হয়? একই কথা, সরকার যদি উদ্যোগ না নেয়, একটা টিচারের 5টা করে কোর্স দেয় একটা সেমেস্টারে, এটা তো পশ্চিমে কল্পনা করা যায়, ভারতে কল্পনা করা যায় না। তো ওই শিক্ষক গবেষণা কখন করবে? গবেষণা যদি না করে, শিক্ষা ইউনিভার্সিটি রাখার কি দরকার? আমার তো ইউনিভার্সিটি রাখার দরকার নাই ভাই, আমি শুধুমাত্র ডিগ্রি কোর্স চালু করি। আমার তো যদি টার্সিয়ারি এডুকেশন হয় চাকরিজীবী বানানোর জন্য কেবল এবং কেবলমাত্র, তাহলে আমি মনে করি ইউনিভার্সিটিগুলোতে হাতি পালা হচ্ছে, এলো হাতি। যদি মনে করি না, এটা করাই হচ্ছে রিসার্চের জন্য, তাহলে আমাদের টিচারদেরকে সেই সুবিধা দিতে হবে যেন তারা বিদেশে না চলে যায়, 3টা-4টা ইউনিভার্সিটি তাদের জীবন ধারণের জন্য পড়াতে না হয়। এখন আমার যে বন্ধুটা বুয়েটের টিচার, আমরা একসঙ্গে পড়েছি, হি ওয়াজ ওয়ান অফ আওয়ার বেস্ট স্টুডেন্টস। আমি সিভিল সার্ভিসে আছি, আমি যে সুবিধাগুলো পাই ও কি পায়? সভাপতি তাকে তো 2-3টা জায়গায় পড়াতে হয়। এই সমালোচনাটা আমাদের করার সময় এসেছে এখন। হ্যাঁ, যখন স্বৈরাচার আমল ছিল তখন মানুষ করতে ভয় পেত, কিন্তু আমি মনে করি বর্তমান সরকারের আমলে সেই প্রশ্নগুলোতে উনি অবশ্যই এটাতে পজিটিভলি নেবেন, এবং ওই 5% যে টার্গেট, সেটা আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে ব্যয় করব। তাহলে দেখবেন যে আপনার এই পাসপোর্টের মান
আমাদের যে অবৈধ জনগোষ্ঠীর সংখ্যা, তারপরে আমাদের যারা ট্যাক্স না দেয় বিদেশে, সোশ্যাল সিকিউরিটি, এটা পুরোটা শিক্ষার উপর নির্ভরশীল। বর্তমান সরকার কিন্তু নৈতিক শিক্ষার উপর আবার গুরুত্ব দিচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে ছোটবেলায় একটা ছেলে মেয়ে শিখতেছে যে আমি দেশে বিদেশে যখন যাই আমি দেশের প্রতিনিধি, আমিও অ্যাম্বাসেডর, আমি একজন কূটনৈতিক মাইক্রো লেভেলে, তো আমি যাই করব না কেন এটা দেশের ভাবমূর্তির সঙ্গে জড়িত। এই শিক্ষাটা এখন আমাদের দেওয়ার সময় এসেছে। আর তাছাড়াও আমাদের যে কাল্ট প্রথা চালু হয়েছে স্বাধীনতার পর থেকে, এটা থেকে বেরোতে হবে। আমাদের তো ছেলেমেয়েদের সামনে হিরো উপস্থাপন করা হয়নি, ফাউন্ডিং ফাদার্স কনসেপ্টটা আসেনি, আমাদের কনসেপ্টটা আসেনি যে আমাদের সুলতানি আমল থেকে আমাদের যে ঐতিহ্য, বাংলা ছিল অন্যতম প্রধান অর্থনীতি এই অঞ্চলের, এবং ভারত ছিল গ্লোবাল জিডিপির বড় নিয়ন্ত্রণ করতো ভারতীয় উপমহাদেশ, এর মধ্যে বেঙ্গল ছিল মানে বড় কন্ট্রিবিউটর। এই জিনিসটা তো আমরা জানি না। আপনি যখন ভাবতেছেন যে বাংলাদেশ খারাপ, দেখবেন সবাই খালি বাংলাদেশের সমালোচনা করে, কিন্তু এটা বুঝে না যে আমরা একসময় পৃথিবীর অন্যতম ধনী দেশ ছিলাম। এটা সত্য ভাই, ধনী অঞ্চল ছিলাম। তো এইটাকে আবার এই শিক্ষাটা ফিরিয়ে আনতে হয়, যেন মানুষ মনে করে, মানুষ প্রাউড হয়, গর্বিত হয়, আরে আমি তো এমন জায়গা থেকে এসেছি, একসময় ধনী অঞ্চল ছিলাম আমরা, এটাকে আবার ফিরিয়ে আনবো। আমি মনে করি সেটা সম্ভব, খুব বেশি অর্থ ব্যয় না করে সম্ভব। এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তাদেরও অনেক ভূমিকা থাকতে পারে। আমাদের যদি আমরা ইউএইর সাথে গত 2 বছর একটা টেনশন যে বাংলাদেশের ইউএইতে ট্যুরিস্ট ভিসা পাচ্ছে না, এবং সারা পৃথিবীর ক্ষেত্রে এই সমালোচনাটা আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের প্রচুর সার্টিফিকেট জালিয়াতি, ভুয়া সার্টিফিকেট দেখায় সেখানে গিয়ে ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে বা বিভিন্ন জবে যাচ্ছে এবং গিয়ে দেখা যাচ্ছে সার্টিফিকেটটা ভুয়া। প্রশ্ন হইল, এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এখন তো একটা সার্টিফিকেট ভেরিফাই করা খুবই ইজি। তাহলে আমাদের সরকারের ক্ষেত্রে এখানে বাধাটা কোথায়? যে একটা আমি যখন আমার জনশক্তিকে বাইরে পাঠাচ্ছি, আমি তার একটা সার্টিফিকেটগুলোকে আমি ভেরিফাই করে দেই, সেটা তো খুব ডিফিকাল্ট কাজ না। তাহলে অ্যাটলিস্ট ওই একটা বাইরের সরকার যখন বলে তোমার দেশের সার্টিফিকেট ভুয়া, সেটা যে কোনো ফিল্ডের হোক, সেটা তো অসম্মানজনক। সেটা তো আমরা আরো আগেই ঠিক করে ফেলতে পারতাম। হ্যাঁ, এই কথা বলা যায় যে একসময় ইন্ডিয়ার অনেক ডাক্তারদের ক্ষেত্রেও এই জিনিসটা আসছে, যে ইন্ডিয়ার বিশাল সংখ্যক ডাক্তারের ডিগ্রি আসলে ভুয়া পাওয়া গেছিল 2 বছর আগে। কিন্তু সেটা কোনো ভালো এক্সাম্পল না। আমরা আমাদের দেশের জন্য কেন আমরা এই জিনিসটাকে আমরা আসলে এই সিস্টেমটাকে তৈরি করতে পারবো না, যে কার সার্টিফিকেট আসলে ভ্যালিড কি ভ্যালিড না, এটা জাস্ট একটা সিস্টেম ভেরিফাই করে দিবে, এটা একটা ওয়েবসাইট অথবা একটা অ্যাপ ভেরিফাই করে দিবে। এই সিম্পল জিনিসগুলা আসলে তো খুব কঠিন না। এটা কঠিন না। আমি নিজের কথা বলতে, আমি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, 2011 সালে যখন আমি সিভিল সার্ভিস ফরেন সার্ভিসে জয়েন করি, তখন আমি এরকম একটা ডিলেমার মধ্যে পড়েছি। আমি কনসুলার অ্যাটাচমেন্টে কাজ করতাম, কনসুলার সেকশনে পাবলিক ফাংশন। তো দেখতাম যে অনেক ভুয়া সার্টিফিকেট, তারপরে ধরেন পাওয়ার অফ অ্যাটর্নি অনেক জাল হতো। তখন আমরা যেটা করার চেষ্টা করেছি তখনকার অ্যাডমিনিস্ট্রেশনে আমি প্রস্তাব দিলাম যে একটা দাঁড় করাই, অটোমেশন অ্যালগোরিদম। আমি নিজে কাজ করেছি খেটে করে, যেটা কিভাবে হতে পারে। তখনকার তো কিউআর কোড নতুন এসেছে বাজারে। তো আমরা চিন্তা করলাম, যদি আমরা সে ধরেন একটা এসএসসি সার্টিফিকেট, এখন এসএসসি সার্টিফিকেটটা আমার কাছে যেভাবে আসতো, এডুকেশন মিনিস্ট্রি একটা সিল দিয়ে দিত, তারপর আমি এটার উপর কাউন্টার সিল অ্যাসেসমেন্ট করতাম। কিন্তু আমি কিন্তু জানি না যে এডুকেশন মিনিস্ট্রি কিসের ভিত্তিতে এটাকে ভেরিফাইড বলেছে। কিন্তু যদি অ্যালগোরিদমটা এমন হয় যে একটা মানুষ যখন এসএসসি সার্টিফিকেট ভেরিফাই করবে সিস্টেম অটোমেটিক্যালি, কারণ হ্যাঁ, আমি যেই জামানার ছেলে 98 সালে এসএসসি দিয়েছি, তখনকার সার্টিফিকেট ছিল না সিস্টেমে, কিন্তু এরপরে কিন্তু এখন সম্ভব। প্রত্যেকটাই ডেটাবেসে আছে এসএসসি, এইচএসসি, তো এবং জেএসসি হয়েছে, সেগুলো ডেফিনেটলি আছে। তো আমি বলবো যে এখন যে কোনো মানুষ যদি আবেদন করে যে এই সার্টিফিকেটটা আমি জাস্ট অনলাইনে আপলোড করলো, এটা কিন্তু ঠিকই অ্যালগোরিদম মানে বিগ ডেটাবেস থেকে কিন্তু ভেরিফাই করতে পারবে এটা ঠিক কি ঠিক। তারপরের স্টেজে কিন্তু এডুকেশন মিনিস্ট্রি চলে যাবে, আপনি এডুকেশন মিনিস্ট্রি ওকে করে দিল, ফরেন মিনিস্ট্রিতে সেটা জাস্ট কাউন্টার সাইনটা হয়ে গেল। হ্যাঁ, একটা অংশ তো হয়েছে, আমরা এখন মানে অনলাইনে কিন্তু ভেরিফিকেশনটা করি ফরেন মিনিস্ট্রিতে, কিন্তু বাকি যে ধাপগুলো সেটা আসলে আমাদের ন্যাশনাল ডেটাবেসের মতো এটা অ্যালগোরিদমে প্রত্যেকটাকে যুক্ত করতে হবে, ব্লকচেইন এর মতো আর কি, যে একটার সঙ্গে একটা জড়িত, এবং ওই চেইনের শেষ ধাপে ফরেন মিনিস্ট্রি যখন এটা তো বাংলাদেশের কোনো একটা লিডিং সফটওয়্যার ফার্মকে দিয়ে দিলে এটাই করতে এটা পারে। খুবই এটা দরকার, এবং এর কারণে কিন্তু মানে যারা বোনাফাইড স্টুডেন্ট, বোনাফাইড প্রফেশনালস, তাদের মারাত্মক বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। কারণ আপনি দেখেন, সে ধরেন আপনি একটা সার্টিফিকেট, দিল্লিতে তো অধিকাংশ দেশের দূতাবাস, আপনি এমন একটা দেশে, সে ধরেন আপনি অস্ট্রিয়াতে পড়তে যাচ্ছেন, তো বাংলাদেশ থেকে তো সে ভেরিফিকেশন হবে না, আপনাকে দিল্লিতে অস্ট্রিয়ান এম্বাসিতে সেটা পাঠাতে হবে। কিভাবে পাঠাবেন? পোস্টে পাঠালেন, ডিএচএল করে, ওরা কি বিষয়ের ভিত্তিতেই করবে একটা ইউনিভার্সিটি টারশিয়ারি এডুকেশন সার্টিফিকেট। তো ওদের জন্য ভালো হতো যদি ইউনিভার্সিটিগুলো প্রাইভেট এবং পাবলিক একই প্ল্যাটফর্মে সংযুক্ত হতো, যে আমি ওই দূতাবাসগুলোকেও সে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি, যে আপনি এটা একদম
ন্যাশনাল বাংলাদেশের যে পোর্টাল আছে এই ভেরিফিকেশনের, ওই দূতাবাসগুলো ঢুকে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, তারা ভেরিফাই করতে পারতো যে ঠিক আছে দেখি তো এটা দিয়ে এটা কি মানে সঠিক কিনা। আসলে কি আমাদের যে ইমেজ ক্রাইসিসটা হয়েছে, অন্য দূতাবাসও মনে করবে নিশ্চয়ই ওই ইউনিভার্সিটিগুলো মনে হয় মিথ্যা বলছে। এটা রাতারাতি দূর হবে না, মানে এটা দূর করাটা কঠিন হবে, কিন্তু আমরা যদি এই ব্যাপারে স্ট্রিক্ট থাকি যে ঠিক আছে আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স, এরকম ধরা পড়লে আমরা একদম শাস্তি এমন পরিমাণ দিব যেটা হবে এক্সেম্পলারি, যে মানুষের পর যেন করতে না হয়। যদি আমরা বা আইনের শাসনটা নিশ্চিত করতে পারি এবং বিচারটাকে ঠিক করতে পারি, যা কে ধরনের, কারণ এটা দেশের ইমেজের বিষয়, আপনি নকল সার্টিফিকেট দিলেন, বিদেশি সংস্থা বিদেশি এম্বাসি দেখলো এটা ঠিক না, খবর নিয়ে দেখলো, তার মানে আপনার দেশের ক্রাইসিসটা, ইমেজ ক্রাইসিসটা কেমন হবে, এবং যারা বোনাফাইড স্টুডেন্ট তারা প্রত্যেকেই বিপদে পড়ে যাবে। তাই আমি মনে করি এটা অটোমেশনটা পুরোটা যদি রোবাস্ট অটোমেশন হয়, না এটা এখানে কোনো ধাপ এখানে বাদ থাকবে না, অটোমেশনে পুরোটাই অনলাইনে হবে, এটা সম্ভব, এটা খুবই বাস্তবায়নযোগ্য। এবং সময়ের সময় আমি মনে করি আমরা ফরেন মিনিস্ট্রি থেকে অবশ্যই উদ্যোগ নিয়েছে, আরও নিবে, যে ওই অ্যাম্বাসিগুলো যেগুলো ভারতে আছে সেগুলো বাংলাদেশে এসে ইন্টারভিউ নিয়ে গেল, ভিসা ইন্টারভিউ, সেটা একটা বড় পদক্ষেপ আমি মনে করি সামনের দিকে হবে ইনশাল্লাহ, এবং এটা করবে আমার ধারণা। থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করলাম, এগুলো খুবই সময় উপযোগী এবং আমি মনে করি এবং বিশ্বাস করি যে অনেক মানুষের এটা উপকার হবে। আমরা 1971 সালের পরে অনেক দূর আসছে, কিন্তু সামনে আমাদের আরো অনেক দূর যাওয়া বাকি। সো থ্যাংক ইউ ভাই আজকে আপনার সময়ের জন্য। আবারও হয়তো ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনার সাথে আবার ডিসকাস করার সুযোগ পাবো না, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি মনে করি আপনার যা শ্রোতা আছে, আপনার পডকাস্ট যারা শুনে, তো তার মাধ্যমে যদি আমি মানে আমাদের যে পরিস্থিতিগুলো অতিক্রম করতে হয় যদি দিতে পারি সঠিক তথ্য, আমি মনে করি যে এটা আমার জন্য একটা সম্মানজনক বিষয়, এবং অবশ্যই আমিও উন্মুখ হয়ে থাকবো যদি আরও কোনো ভবিষ্যতে কোনো পডকাস্টে আরও কোনো বিষয়ে অবতারণা করেন বা করেন, আমি আশা করি সেই ইয়েতে আমি খুবই আগ্রহের সহিত অংশগ্রহণ করব। ধন্যবাদ আপনাকে।